আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থনীতিতে অগ্রগতি থাকলেও সরকারের কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম। সিপিডির মূল্যায়ন, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রুখতে সচেষ্ট বাংলাদেশ ব্যাংক, মূল্যস্ফীতি কমার আশা গভর্নরের। দেশে মোট ভোটার 12,61,00,000। চূড়ান্ত তালিকায় 31 আগস্ট জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100 দেশীয় অস্ত্র জব্দ। সন্ত্রাসী কাজে ব্যবহার করত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। ব্রিফিংয়ে সেনাবাহিনী গ্রেপ্তার নয়। সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। নিয়মিত এই সেবা চালু রাখার দাবি নিম্ন আয়ের মানুষের। এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে হাটিকুমরুল মহাসড়ক অবরোধ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বরিশাল মেডিকেল কলেজের অনিয়ম দুর্নীতি বন্ধে চলছে ব্লকেট কর্মসূচি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সরকারের কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের 365 দিন শীর্ষক আলোচনায় সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, রপ্তানি এবং প্রবাসী আয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সহ বেশ কিছু বিষয়ে অর্থনৈতিক অগ্রগতি হলেও 2024 অর্থ বছরের তুলনায় কমেছে জিডিপি প্রবৃদ্ধির হার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আগামীতে কোনো ব্যাংক নির্ধারিত মান অনুসরণ করতে না পারলে তার নিয়ন্ত্রণ নেবে সরকার। এই অর্থ বছরের শেষের দিকে মূল্যস্ফীতি 5% নিচে চলে আসবে আশা করেন তিনি। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রুখতে বাংলাদেশ ব্যাংকেই ভূমিকা বেশি মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে চেষ্টা চলছে। এটি হলে রাজস্ব ক্ষতির পরিমাণ অনেকটা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের রাজস্ব লস আমাদের হিসাবে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এটা হয় প্রধানত এই ক্যাশলেস না হওয়ার কারণে। ক্যাশ ইজ দ্য ওয়ে টু ইভেড ট্যাক্সেশন। কাজে এই জায়গাটায় অবশ্যই আমাদের কাজ করতে হবে এবং রাজস্ব বিভাগের সাথে আমরা কথা বলছি যে কিভাবে এই প্রসেসটাকে এগিয়ে নেওয়া যায়, এটাকে আমাদের কাজ করতে হবে। আগামী ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে বর্তমানে মোট ভোটার 12,70,70,900 জন। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও জাতীয় নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। আদিন সজীবের রিপোর্ট। জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা। নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, হালনাগাদের তথ্য অনুযায়ী এখন মোট ভোটার সংখ্যা 12,61,70,900। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। যদিও হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার সংখ্যা 45,71,216, আর মৃত্যুসহ নানা কারণে বাদ পড়েছেন 21,32,590 জন। 2 মার্চ পর্যন্ত আমরা যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করা হবে 24 আগস্টের মধ্যে। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31 আগস্ট। 31 অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব।
এবছরের 2রা মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল 12,37,32,74 জন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা সংগ্রহ করবে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার চায় অক্টোবরের মধ্যে এসব ক্যামেরা এনে পুলিশকে প্রশিক্ষণ দিতে। জার্মানি, চীন ও থাইল্যান্ডের কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভোটকেন্দ্রে এসব ক্যামেরা পুলিশ সদস্যরা শরীরে লাগিয়ে দায়িত্ব পালন করবে। এছাড়া ভোট সংক্রান্ত তথ্য দিতে একটি নির্বাচনী অ্যাপ চালুরও পরিকল্পনা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী ও কিশোর গ্যাং চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্রের বড় চালান জব্দ করেছে সেনাবাহিনী। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100 সামুরাই চাপাতি, কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী সংবাদ সম্মেলনে জানায় এসব দেশীয় অস্ত্র ফ্রিতে হোম ডেলিভারি দেওয়া চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মনির হোসেন, তোপর রিপোর্ট। গেল 1 বছর ধরে দেশে বেড়েছে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব অপকর্মে বেশিরভাগ সময় সন্ত্রাসীরা ব্যবহার করছে দেশীয় ধারালো অস্ত্র। অনলাইনে কিংবা অফলাইনে অর্ডার দিলেই বাসায় এসে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এসব অস্ত্র। এক একটি চাপাতি ও সামুরাই অত্যন্ত ধারালো। সাম্প্রতিক সময়ে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায়ও এই অস্ত্র ব্যবহার করা হয়। দেশীয় অস্ত্রের এই ঝঞ্ঝানিতে উদ্বিগ্ন দেশবাসী। আইন শৃঙ্খলা বাহিনী শত চেষ্টার পরও তা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিনভর নিউ মার্কেট এলাকার একাধিক দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় হাজারের উপর দেশীয় অস্ত্র। গ্রেফতার করা হয় 9 বিক্রেতাকে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান। এই অন্যান্য হাউজহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ। এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না। কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। এগুলো একটা বক্সে করে সুন্দর করে, বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউসহোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর গ্যাং যারা তাদের কাছে দেওয়া হচ্ছে। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিনত বলেও জানান তিনি। ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এই ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালাবে সেনাবাহিনী। 818 জন এই মোহাম্মদপুর, শেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, শুধুমাত্র মোহাম্মদপুর এলাকা থেকেই এখন পর্যন্ত 306টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 8215 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের শোডাউন হচ্ছে। মনির হোসেন, তপু, এটিএন বাংলা, ঢাকা। গ্রেপ্তার করতে পেরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জনগণ কাঠগড়ায় দাঁড় করাবে, তাই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, ভোটকেন্দ্রে বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রিজাইডিং অফিসারের জন্য থাকবে বাড়তি গানম্যান। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এটি কোনো অস্ত্রের প্রদর্শনী নয়, শুধু রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকেই 1100 দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব ব্যবহার করেই বিভিন্ন জায়গায় মানুষকে কোপাচ্ছে সন্ত্রাসীরা, নির্বাচনের আগে যা আতঙ্ক ছড়াচ্ছে।
শুধু দেশীয় অস্ত্র নয়, থানা থেকে লুট হওয়া পুলিশের 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি, যা আরেক দুশ্চিন্তার কারণ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, অস্ত্রগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে। নির্বাচনের আগে কাউকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, এবার ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। পুলিশের বডি ক্যামেরায় থাকবে সার্বক্ষণিক মনিটরিং। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেয়া হবে গানম্যান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে মানুষ যেমন প্রশংসা করবে, তেমনি খারাপ হলে কাঠগড়ায় দাঁড় করাবে। নির্বাচন ওটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমারে কেন করবে? প্রশংসা করবে। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়েও। জানান, দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক। ভাইরাল হতে শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে বলেও মনে করেন তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত বৃহস্পতিবার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। আজ শুনানিতে এই মামলায় সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। সেখানে বলা হয়, 19 জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এ সময় তার 6 বছরের নাতি মুছার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে ওই দিন পুলিশ গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি 4 আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এর মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। 3টি অভিযোগে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে 3টি অভিযোগেই অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং 4 জন পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং 1 জন আসামিকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে আগামী 17 আগস্ট হাজির করতে বলেছে। নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আজ থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সারা দেশে 128টি ট্রাক সেলের মাধ্যমে জনসাধারণের মাঝে স্বল্প মূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক সেল থেকে 115 টাকা দরে তেল, 70 টাকা দরে দামে মসুর ডাল ও 80 টাকা দরে 1 কেজি চিনি কিনতে পারবে, যা চলবে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত। তরিক ইসলামের রিপোর্ট। 65 বছর বয়সী নুরুল ইসলাম 2 সন্তান ও পরিবার নিয়ে বাস করেন রাজধানীর নাখালপাড়ায়। বয়সের ভারে নুজু পেশায় সবজি ব্যবসায়ী নুরুল ইসলাম এসেছেন তেজগাঁয়ের ট্রাকসেলের পণ্য কিনতে। বাজার দর থেকে কিছুটা কমে পণ্য নিতে পারায় যেন বড় আনন্দের এ ক্ষুদ্র ব্যবসায়ীর। অশ্রু সজল চোখে আকুতি জানালেন এ সেবা চালু রাখার। জিনিসপত্রের দাম প্রচুর, এই জন্য মানে কোনো রকম ইয়ে করা যায়। আগে কি ভালো ছিল? আগে একটু ভালো ছিল ব্যবসা বাণিজ্য, এখন একটু নর্মাল। আমাদের অনেকদিন বন্ধ ছিল স্যার, অনেকদিন পরে আজকে চালু হলো। চালু হতে আমাদের সুবিধা হলো, এই জন্য আমরা আসলাম। একই অবস্থা ট্রাকসেলের পণ্য নিতে আসা অধিকাংশ নিম্ন আয়ের মানুষের। সবারই দাবি নিয়মিত এ সেবা চালু রাখার পাশাপাশি পণ্যের সংখ্যা বাড়ানোর। বাজারে কিনতে এসে এনে কিনলে তো অনেক মনে করেন আমাদের দাম অনেক কম হয় আর কি। বাজারে গেলে তেল দাম বেশি, চিনির দাম বেশি, কিনতে পারি না। ডাইলের দাম বেশি, কিনতে পারি না। চিনি তো যা দে চলে, ডাইলও চলে। মনে করেন পেঁয়াজ তো নর্মালি 60 কেজি পাওয়া যায়, হেরা যদি কমে দিলে তো ভালোই হয়।
শুক্রবার ছাড়া প্রতিদিন আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রাক্সেল সেবা চলবে বলে জানায় টিসিবি। এখানে তেল আমরা 2 লিটার বিক্রি করছি 230 টাকা বোতল, আর 70 টাকা হলো ডাল, আর 70 টাকা সম্ভবত চিনি। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন 500 পরিবারের মাঝে পণ্য সরবরাহ করা হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের 2 ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক হয়েছে হাটি কুমরুল মহাসড়ক। টানা এই কর্মসূচি 12তম দিনে ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ ব্লক কর্মসূচি পালন করে তারা। এতে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের 22 জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেলা 11টায় শুরু হওয়া এই কর্মসূচি শেষ হয় দুপুর 1টার দিকে। উত্তরাঞ্চল ও ঢাকামুখী 4 লেন মহাসড়ক আটকে দিয়ে 1 দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধেও নানা স্লোগান দেয়। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সড়কের দুপাশে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ডাক্তার সংকট নিরসন, অনিয়ম দুর্নীতি বন্ধ সহ 3 দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে সকাল 10:30 থেকে ছাত্র জনতা বরিশাল ঢাকা মহাসড়কের বরিশাল নগরীর নথুল্লাবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে ঢাকা সহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রীবাহী কয়েকশো বাস আটকা পড়েছে বিভিন্ন সড়কে। আইন শৃঙ্খলা বাহিনী ছাত্র জনতাকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সাথে ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করে তারা। 8 দিন শান্তিপূর্ণ সমাবেশ করার পরও আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো আসলে প্রশাসন মেনে নেয়নি বা তারা ওইভাবে আমাদেরকে আশ্বস্ত করেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এখন পর্যন্ত আমরা এর কোনো ফলশ্রুতি দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত মেডিকেল থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করছে না এবং মেডিকেলের কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি। আপনারা জানেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে আজকে 12 দিনের মতো বরিশালবাসী অবস্থান কর্মসূচি এবং শেরেবাংলা মেডিকেল বা স্বাস্থ্যখাতের যে সমস্যা, এই সমস্যা সারা বাংলাদেশের মানুষের সমস্যা। নানা আয়োজনে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে মাছিমদিয়ায় শিল্পী সুলতানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করা হয়। জেলা প্রশাসন, SM সুলতান ফাউন্ডেশন, প্রেস ক্লাব SM সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমি, জুলাই যোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জেলা প্রশাসন এবং SM সুলতান ফাউন্ডেশনের যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে জেলা প্রশাসক এবং ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। জয়পুরহাটের আক্কেলপুরে এক সময় পাথর কেটে শিলপাটা তৈরি করাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্থানীয় শিল্প, কিন্তু সেই শিল্প আজ এলাকার অনেক মানুষের মৃত্যুর কারণে পরিণত হয়েছে। দীর্ঘদিন পাথরের ধুলায় কাজ করে আক্রান্ত হয়েছেন শতাধিক শ্রমিক। কেউ কেউ হারিয়েছেন জীবন, কেউ বা অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন অসহায়ভাবে। সরকারের কাছে চিকিৎসা ও আর্থিক সহযোগিতার দাবি ভুক্তভোগী ও তাদের পরিবারের। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। একসময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক্রপাড়া সহ আশেপাশের গ্রামগুলোতে শিলপাটা তৈরি হতো ভারত থেকে আমদানি করা পাথরের কাঁচামাল দিয়ে। 90 দশকের দিকে স্থানীয় কিছু মহাজন এই ব্যবসা শুরু করলে জীবিকার তাগিদে যুক্ত হন শত শত দরিদ্র মানুষ। কিন্তু পাথর কাটার সময় নাক, মুখ আর লোমকূপ দিয়ে শরীরে ঢুকতে থাকে ক্ষতিকর ধূলিকণা, যার প্রভাবে ধীরে ধীরে নানা জটিল রোগে আক্রান্ত হন শ্রমিকরা। ফুসফুসের দুরারোগ্য ব্যাধি সহ মৃত্যু হয় অনেকেই। শুধু চক্রপাড়া গ্রামে মৃত্যু হয়েছে প্রায় 1/2 শ্রমিকের। উপজেলা জুড়ে যে সংখ্যা শতাধিক। 3-4 বছর কাজ করে তোমার নাকে মুখে শিলপাটার ধুলা ঢুকে, হাতুর শ্রেণীতে কাজ করলাম, নাকে মুখে ধুলা ঢুকে আমি 2009 সাল থেকে এখন 25 সাল আমি 17 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছি। যখন দেখলাম যে এই ব্যারাম বেদি তখন বাদ দিলাম, দেওয়ার পরে যে এখন অসুখে ভুগতেছি নিজেই। ফুসফুসে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই কাশি আর এই শ্বাসকষ্ট। 2টি ছেলে মারা গেছে পাটার কাজ করে।
আমাদের বাড়ির থেকে 3 জন মারা গেছে, আমার শ্বশুর আর দুটা দেবর, আর বর্তমানে এখন আমার স্বামী অসুস্থ। খুবই অসহায়, একটু চিকিৎসা বাবদে একটু কিছু সাহায্য করলে আমাদের উপকার হতো। আক্রান্তদের চিকিৎসা সহায়তার দাবি জানালেন সাবেক জনপ্রতিনিধি। যারা এখনো অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, একটু চিকিৎসা সহায়তার জন্য সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। তবে এখন এই এলাকায় এই পেশায় আর কেউ যুক্ত নন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বন্ধ হয়েছে এই ঝুঁকিপূর্ণ কাজ। চলছে সচেতনতামূলক প্রচার। যারা কাজ করত শ্রমিক, তারা অনেকে অসুস্থ রয়েছে। পাশাপাশি যারা অন্য কোনো পেশায় যেতে চায় তাদেরকে আমরা সহযোগিতা ইতিমধ্যেই করেছি। কৃষি প্রণোদনা সহ অন্যান্য ব্যবসা, কারো হয়তো ব্যান্ড প্রয়োজন, এই বিষয়গুলো আমরা দেখভাল করছি। পাশাপাশি এখনও যাদের জীবিকা যদি কোনো অসুবিধা হয়, আমরা বলেছি আমরা সেটা দেখভাল করব এবং উপজেলা প্রশাসন থেকে সেই চেষ্টা করা হচ্ছে। তবে এখনো যারা বেঁচে আছেন তারা নানা রোগে আক্রান্ত, চাইছেন একটু চিকিৎসা, একটু সহানুভূতি। এলাকাবাসীর দাবি আর যেন ফিরে না আসে এই মরণ পেশা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্যাস সংকটের কারণে দীর্ঘ 7 মাস ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রায় 800 কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই 2 দফা দাবিতে এবার আন্দোলনে নেমেছেন কারখানা শ্রমিক কর্মচারীরা। নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ ও পে কমিশনভুক্ত শ্রমিকদের মতো জাতীয় মজুরি কমিশনভুক্তদের 15% বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবিতে কারখানার সামনে সকালে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি কারখানার বিভিন্ন প্ল্যান্ট এরিয়া ঘুরে প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়। পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথের কাছে স্মারকলিপি দেন শ্রমিক কর্মচারীরা। এই কর্মসূচির কারণে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কারখানার অন্তর্ভুক্ত 7 জেলায় সার সরবরাহ বন্ধ থাকে। আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন 1200 টন ইউরিয়া সার উৎপাদন হয়। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জমি তৈরি ও ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের প্রান্তিক চাষিরা। হাড়ভাঙা পরিশ্রমের পরেও ধান চাষে খরচ ওঠে না বলে অভিযোগ তাদের। যদিও মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহ নানা সহযোগিতা করা হয় বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। শ্রাবণ শেষ হতে চলল, তাই ফসলের মাঠে কৃষকের ব্যস্ততা। বীজতলা তৈরি, হাল চাষ করে জমিকে উপযোগী করে তুলে কুড়িগ্রামের চাষিরা এখন ব্যস্ত ধান রোপণে। এ অঞ্চলে সাধারণত আউশ আমন ধানের ব্যাপক আবাদ হয়। বৃষ্টিপাত কম হয়, কিছুটা দেরিতে ধান রোপণের কাজ শুরু করেছেন কৃষকরা। এখন পুরোদমে চলছে জমিতে ধান রোপণ। 1.5 বিঘা জমি আবাদ করবে গেলে 25,000 যায়। ধান পাই পড়ায় মনে করুন যে 22 মন 23 মন। আয়ের চেয়ে ব্যয় বেশি। এই সার, তেল, তারপর তোর কারেন্ট বিল, খুব সুন্দর 30 থেকে 35,000 টাকা 3 বিঘা খরচ যায়। হ্যাঁ, কামলা কিষেন মইটাই ভাই, ওই হিসেবে তুলনা করলে আমার লস। এবছরে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমাদের 23,450 হেক্টর জমিতে। আমাদের অ্যাচিভমেন্ট হলো 12,495 হেক্টর জমিতে। আমাদের কৃষকরা অত্যন্ত আনন্দের সহিত, অত্যন্ত সাড়ম্বরে তারা রোপা আমন আমাদের মূল জমিতে তারা চারা রোপণ করছে। তবে ধান আবাদ করে খরচ ওঠে না বলে জানালেন এই অঞ্চলের কৃষকরা। সরকারি প্রণোদনা থেকে অনেকেই বঞ্চিত বলে অভিযোগ প্রান্তিক চাষিদের। 2 বিঘা আবাদ করছি, খরচ গেছে 20 থেকে 25,000 টাকা। মানে আয়ের চেয়ে ব্যয় বেশি, তাহলে তেলের দাম বেশি, কামলার মজুরি বেশি। যে পরিমাণ মানে আবার খরচ করছি তার চেয়ে আবার লস। এবছর 1 লাখেরও বেশি কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। প্রণোদনা বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস তার। আমাদের 1,20,500 হেক্টর আমাদের টার্গেট রোপা আমনের। এ পর্যন্ত আমাদের সকাল পর্যন্ত রোপণ আমরা যে রিপোর্ট দিচ্ছি 72,280 হেক্টর। যে লক্ষ্যমাত্রা আছে আমাদের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে এবং এই জন্য যে প্রস্তুতি দরকার সে ধরনের সকল প্রস্তুতি আমাদের আছে। চলতি বছর কুড়িগ্রামে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,20,500 হেক্টর জমিতে। এ পর্যন্ত ধান রোপণ হয়েছে 72,280 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এবারে জানিয়ে দিব খেলার খবর। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গে আজ ড্র করলেই নতুন ইতিহাস করবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আফ্রিকারা পৌঁছে যাবে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে। তবে র্যাঙ্কিংয়ে 83 ধাপে গিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেটা করতে পারবে কিনা বাটলারের দল, সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে। তবে সম্প্রতি বাংলাদেশের মেয়েরা র্যাঙ্কিংয়ে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন। অবশ্য ড্র করতে না পারলেও সেরা রানার্স আপ হিসেবে আগামী বছর থাইল্যান্ডে মূল আসরে খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশের তরুণীদের, কারণ এশিয়ার 33টি দল নিয়ে বাছাই পর্ব চলছে 8টি গ্রুপে। প্রতি গ্রুপের সেরা দল আর সেরা 3 রানার্স আপ জায়গা করে নেবে আগামী বছরের মূল আসরে। 2024 সাল থেকে দারুণ ছন্দে আছে অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। গত বছর থেকে কোনো ম্যাচ হারেনি তারা। কদিন আগে এই দলটায় ঘরের মাঠে 6 ম্যাচের 6টিতে জিতে সাফ শিরোপা উৎসব করেছে। লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে বাংলাদেশ সময় বেলা 3টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অর্থনীতিতে অগ্রগতি থাকলেও সরকারের কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম সিপিডির মূল্যায়ন। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রুখতে সচেষ্ট বাংলাদেশ ব্যাংক, মূল্যস্ফীতি কমার আশা গভর্নরের। দেশে মোট ভোটার 12,61,00,000। চূড়ান্ত তালিকায় 31 আগস্ট। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100 দেশীয় অস্ত্র জব্দ। সন্ত্রাসী কাজে ব্যবহার করত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। ব্রিফিংয়ে সেনাবাহিনী গ্রেপ্তার নয়। সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। নিয়মিত এ সেবা চালু রাখার দাবি নিম্ন আয়ের মানুষের। এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে হাটিকুমরুল মহাসড়কে অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বরিশাল মেডিকেল কলেজের অনিয়ম দুর্নীতি বন্ধে চলছে ব্লকেট কর্মসূচি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।